হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। এখন আমি নিয়ে এসেছি 23 নম্বর ক্লাস। এর আগে আমি 22টি ক্লাস তোমাদের করে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের টোটাল 20টি কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখি কি কি প্রশ্ন আছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলেছে, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। আর ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এর আয়তন 32 বর্গ কিমি। লাক্ষাদ্বীপের আয়তন 32 বর্গ কিমি এবং এর 36টি দ্বীপ নিয়ে কিন্তু গঠিত। লাক্ষাদ্বীপ তাহলে আয়তন কত? 32 বর্গ কিমি এবং এখানে কিন্তু 36টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে ভারতের রাজধানী রূপে বা রাজধানী শহর রূপে গণনা করা হয়? তো 1991 সালে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে কিন্তু ভারতের রাজধানী শহর রূপে গণনা করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। চলো নেক্সট। মন্ত্রিসভা কোন দিনটিকে ন্যাশনাল স্পেস দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে? দেখো, ন্যাশনাল স্পেস দিবস এই দিনটি পালন করার কথা ঘোষণা করা হয়েছে কারণ এই দিনটিকে ভারতের সফল চন্দ্রযান 3 চাঁদের বুকে অবতরণ করেছিল। দিনটি 23শে আগস্ট 2023-এর 23শে আগস্ট ভারতের চন্দ্রযান 3 চাঁদের বুকে অবতরণ করেছিল এবং এই দিনটি থেকে স্মরণ করার জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে আগস্টকে ন্যাশনাল স্পেস দিবস হিসেবে ঘোষণা করেছেন। পরবর্তী প্রশ্ন, ইন কাস্টাডি উপন্যাসটি কার লেখা? ইন কাস্টাডি উপন্যাসটি লেখা অনিতা দেশাই। ইন কাস্টাডি উপন্যাসটি কার লেখা? অনিতা দেশাইয়ের লেখা কিন্তু ইন কাস্টাডি। পরবর্তী প্রশ্ন, গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মের অধীনে রয়েছে? গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে আমেরিকার থাকলেও কিন্তু এটি ডেনমার্কের কিন্তু শাসনাধীন রয়েছে। ডেনমার্কের অধীনে কিন্তু রয়েছে গ্রিনল্যান্ড, কিন্তু ভৌগোলিকভাবে দেখলে এটা কিন্তু আমেরিকার অধীনে, কিন্তু ডেনমার্কের অধীনে রয়েছে বা ডেনমার্কের শাসনের রয়েছে কিন্তু এই গ্রিনল্যান্ড দ্বীপটি। পরবর্তী প্রশ্ন, অর্থনীতিতে সস্তা টাকা বলতে কি বোঝায়? বেশি সুদের হার, কম সুদের হার? তো অর্থনীতিতে সস্তা টাকা বলতে বোঝায় কম সুদের হার। অর্থনীতিতে সস্তা টাকা বলতে বোঝায় কম সুদের হারকে। চলো নেক্সট প্রশ্ন, ভক্ত তুকারাম কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? ভক্ত তুকারাম 1608 সালে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তখন কোন মোগল সম্রাট ছিলেন? তো তখন ছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর। তো সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। ভক্ত তুকারাম কিন্তু জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন এবং তিনি কিন্তু শাহজাহানের যদি অপশন থাকতো শাহজাহানের সময় কিন্তু তিনি ছিলেন, কিন্তু যেহেতু তোমাদের শাহজাহান অপশন নেই, সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। কিন্তু তিনি ভক্ত তুকারাম জাহাঙ্গীর এবং শাহজাহান উভয়েরই সমসাময়িক কিন্তু ছিলেন।
পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয়ের গ্রন্থটির রচয়িতাকে? তো শ্রীকৃষ্ণ বিজয়ের রচনা করেছিলেন মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতাকে মালাধর বসু ছিলেন শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, কোন স্থানে রামসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল? রামসী বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? তো রামসী বিদ্রোহটি সংঘটিত হয়েছিল কানপুরে। কানপুরে কিন্তু রামসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের ছদ্মবেশী বেকারত্ব সাধারণত পরিলক্ষিত করা যায় কোন খাতে? কোন খাতে ছদ্মবেশী বেকারত্ব দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর কৃষি খাতে। কৃষি খাতে কিন্তু ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়। মৌসুমি বেকারত্ব কিন্তু এই কৃষি খাতে দেখা যায়। মৌসুমি বেকারত্ব কি? বছরে 6 মাস কাজ থাকে বা 6 মাস কাজ থাকে না, এদের কিন্তু মৌসুমি বেকারত্ব বলা হয়। ঠিক আছে, কৃষিক্ষেত্রে কিন্তু সবসময় কাজ থাকে না, অত 6 মাস কাজ থাকে এবং 6 মাস কাজ থাকে না, বা মৌসুমি কিন্তু কোনো মাসে কাজ থাকে কোনো মাসে কাজ থাকে না, এদের কিন্তু বলা হয় মৌসুমি বেকারত্ব। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, কলমকারী নৃত্য। কলমকারী নৃত্য কোন রাজ্যে পালিত হয়? তো ভারতের অন্ধ্রপ্রদেশে কিন্তু এই কলমকারী নৃত্য পরিবেশন করা হয়। কলমকারী একটি আঞ্চলিক নৃত্য, এটি কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু জম্মু কাশ্মীরে নির্মিত হয়েছে, এটি কোন নদীর উপর গড়ে উঠছে? তো সঠিক উত্তর কী হবে? এটা কিন্তু চেনাব নদীর উপর। জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ উঁচুতে রেল সেতু নির্মাণ কাজ চলছে। তো এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সেতু যেটি ভারতের অটল সেতু, যেটির আয়তন হচ্ছে 1.6 কিমি, এটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। বিশ্বের সর্বোচ্চ সমুদ্র সেতু কোনটি? অটল সেতু, যার আয়তন বা দৈর্ঘ্য 21.6 কিমি, এটি কিন্তু মুম্বাইতে অবস্থিত। চলো নেক্সট। খাজুরাহো নৃত্য প্রতি বছর পালিত হয় কোন ইংরাজি মাসে? খাজুরাহো নৃত্য ভারতের মধ্যপ্রদেশের কিন্তু এটি নাচ। খাজুরাহো নৃত্য বা অনুষ্ঠান একটি মধ্যপ্রদেশের এটি অনুষ্ঠিত হয়। খাজুরাহো নৃত্য এটি ভারতের মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়। তো এটি প্রতি বছর কোন মাসে পালন করা হয়? তো এটি কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে পালন করা হয়। তো তোমাদের যারা এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই নৃত্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। পরবর্তী প্রশ্ন, 31তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? 31তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর চীনের শেংতু শহরে। চীনের শেংতু শহরে 31তম ইউনিভার্সিটি গেমস অনুষ্ঠিত হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। কোন গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোন হরমোন বা কোন গ্রন্থি? তো অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক গেমস কত বছর অন্তর অন্তর হয়? তো অলিম্পিক গেমস প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু হয়। প্রতি 4 বছর অন্তর কিন্তু এই অলিম্পিক অনুষ্ঠিত হয়। আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1896 সালে, কিন্তু আধুনিক অলিম্পিক গ্রিসের এথেন্সে কিন্তু শুরু হয়েছিল। 2020 টোকিও কোথায় হয়েছিল? টোকিওতে। 2020তে কিন্তু টোকিওতে কিন্তু হয়েছিল। আর 2024 হবে আগামী বছর, ফ্রান্সের প্যারিসে কিন্তু হবে।
2024-এ কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে অলিম্পিক হবে। 2020-তে কোথায় হয়েছিল? টোকিওতে কিন্তু হয়েছিল। আধুনিক অলিম্পিক কবে শুরু হয়েছিল? 1896 সালে কিন্তু আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। আর অলিম্পিক গেমস কত বছর অন্তর অন্তর হয়? তো প্রতি 4 বছর অন্তর কিন্তু অলিম্পিক খেলাটি হয়ে থাকে। চলো নেক্সট। নিম্নের কোন নদীর উৎপত্তি ভারতে হয়নি? দেখো এখানে বিপাশা নদীর উৎপত্তি হিমাচল প্রদেশের বেসকুণ্ড থেকে কিন্তু বিপাশা নদীর উৎপত্তি হয়েছে। চন্দ্রভাগা নদীর উৎপত্তি হয়েছে হিমাচল প্রদেশের বড়লাচা পাস থেকে কিন্তু চন্দ্রভাগা নদীর উৎপত্তি হয়েছে, বড়লাচা পাস। রাবি হিমাচল প্রদেশের হনুমান টিব্বা থেকে কিন্তু এই রাবি নদীর উৎপত্তি হয়েছে। আর সঠিক উত্তর হবে শতদ্রু কিন্তু এই তিব্বতের মানস সরোবরের রাক্ষসতাল থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষসতাল থেকে কিন্তু এই শতদ্রু নদীটি উৎপত্তি হয়েছে। তো শতদ্রু নদী কিন্তু ভারতের বাইরে উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, নবরাত্রির সময় গোয়ার রাখাল সম্প্রদায় নিম্নলিখিত কোন নৃত্যটি পরিবেশন করে? নবরাত্রির সময় গোয়ার রাখাল সম্প্রদায়েরা কোন নাচটি পরিবেশন করে? তো ধানগড় নৃত্যটি কিন্তু গোয়ার রাখাল সম্প্রদায়টা কিন্তু পরিবেশন করে। চলো নেক্সট। দেখো আজকে কিন্তু আমি সাধারণ যে জ্ঞানের কিন্তু বেশি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। এশিয়ান গেমস 2023 সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন? দেখো আমি এশিয়ান গেমসে কিন্তু একটা আলাদা ভিডিও তোমাদের আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা এখন পর্যন্ত দেখোনি এশিয়ান গেমসের, তো অবশ্যই তোমরা দেখে নেবে। তো 2023 সালে এশিয়ান গেমস হয়েছিল চীনের হংজু প্রদেশে, যেখানে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের PR শ্রীজেশ হকি গোলরক্ষক PR শ্রীজেশ কিন্তু ভারতের সমাপ্তি অনুষ্ঠানে কিন্তু পতাকাবাহী ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা হচ্ছে +1। যোজ্যতা হচ্ছে ক্লোরিনের মানে সর্ববহিস্থ কক্ষে যে কটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা। সর্ববহিস্থে বা বাইরের কক্ষে যে কটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা। দেখো ক্লোরিন যার সংকেত হচ্ছে Cl এবং এর পারমাণবিক সংখ্যা কিন্তু 17 এবং এর ইলেকট্রিক বিন্যাস কিন্তু 2, 8, 7। কে কক্ষে 2টো, L কক্ষে 8টি এবং M কক্ষে কিন্তু অষ্টক তৈরি করার জন্য কিন্তু একটা ইলেকট্রন প্রয়োজন আছে। সেই জন্য কিন্তু এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 1। ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো